জ্যোতি বসু যখন বক্তব্য দিচ্ছিলেন চিৎকার করে হঠাৎ করে ডক্টর বিধান চন্দ্র রায় তাকে থামিয়ে দিয়ে বললেন, মাননীয় স্পিকার, আমি একজন গলার নাক কান গলার চিকিৎসক হিসেবে দেখতে পাচ্ছি যে তার এই বক্তৃতা এবং চেঁচামেচিতে তার গলার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, এখনই তার বক্তব্য বন্ধ করে দেওয়া দরকার। তো বিধান বাবুর কথা এই জন্য বললাম, আমাদের সংসদে মাঝে মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আমাদের এখানে কোনো চিকিৎসক নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চিকিৎসক না। আমি অনুরোধ করবো একজন গলার চিকিৎসা এখানে রাখলে ভালো হবে। মাননীয় সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম, ফরিদপুর 4, আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা নবীন সদস্য, ভুলভাল হলে ক্ষমা করবেন। আমি প্রথমেই একটু পশ্চিমবঙ্গের বিধানসভার একটা রেকর্ড ঘাটতে গিয়ে আমি দেখলাম যে তৎকালীন প্রধানমন্ত্রী বিধান চন্দ্র রায়, ডাক্তার বিধান চন্দ্র রায়, তিনি একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, কংগ্রেস দলীয় মুখ্যমন্ত্রী, আর বিরোধী দলে ছিল বামফ্রন্ট জ্যোতি বসুরা আর কি। তো এক সময় এই হাউজে যখন উত্তপ্ত বাক্য বিনিময় প্রায়ই হতো, তো এক সময় জ্যোতি বসু যখন বক্তব্য দিচ্ছিলেন চিৎকার করে হঠাৎ করে ডক্টর বিধান চন্দ্র রায় তাকে থামিয়ে দিয়ে বললেন, মাননীয় স্পিকার, আমি একজন গলার নাক কান গলার চিকিৎসক হিসেবে দেখতে পাচ্ছি যে তার এই বক্তৃতা এবং চেঁচামেচিতে তার গলার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, এখনই তার বক্তব্য বন্ধ করে দেওয়া দরকার। এবং সাথে সাথে তিনি তার প্যাড থেকে একটা ওষুধের নাম লিখে দিলেন এবং সেটা জ্যোতি বসুকে দেওয়া হলো। সেটা নিয়ে অনেক হাস্যরস হলো। তো বিধান বাবুর কথা এই জন্য বললাম, আমাদের সংসদে মাঝে মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আমাদের এখানে কোনো চিকিৎসক নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চিকিৎসক না। তার প্রিয় সহধর্মিণী একজন মেধাবী চিকিৎসক, গোল্ড মেডেলিস্ট, তিনি তো আর সংসদে নাই। আমাদের জাহিদ ভাই সহ বেশ কয়েকজন আছে, আমি অনুরোধ করবো একজন গলার চিকিৎসা এখানে রাখলে ভালো হবে। তো যাই হোক, আমি বাজেট বক্তব্য দেব তার আগে একটি কথা বলি যে মাননীয় অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান। এক সময় দীর্ঘদিন তিনি 13টি বাজেট উপস্থাপন করেছেন। তিনি যখন বিদেশে গিয়েছিলেন, একবার পাকিস্তান সফরে ফেরবার পথে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পেছনেই তিনি ছিলেন। তো বেনজির ভুট্টো তাকে দেখিয়ে বললেন বিদায় দেওয়ার সময় যে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো চলে যাচ্ছেন, কিন্তু আপনার দেশের অর্থনীতির চেহারা বদলে যাওয়া এই জাদুর কাঠিটাকে যদি আমাকে দিয়ে যেতেন, আমাদেরকে দিয়ে যেতেন। তো যাই হোক, সাইফুর রহমান নাই, তিনিই প্রথম, তিনি তার বাংলাদেশের অর্থনীতির চেহারা বদলে দেওয়ার জন্য বেগম খালেদা জিয়ার সহকর্মী হিসেবে 13টি বাজেট দিয়েছিলেন। এবং বাংলাদেশের এই বাজেটের মধ্যে ভ্যাট প্রথার প্রবর্তন সাইফুর রহমান করেছিলেন। তখন অনেক বিরোধিতা হয়েছিল, কিন্তু আজকের দিনে এই ভ্যাট বাংলাদেশের বাজেটের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে গেছে, না হলে আমাদের বাজেট করা কঠিন হয়ে যেত। কিন্তু সাইফুর রহমান বেগম খালেদা জিয়া না থাকলেও তাদের যে অনুসৃত নীতি আদর্শ, সাইফুর রহমানকে প্রশ্ন করা হয়েছিল, আপনি বাজেট করবার সময় কি মাথায় রাখেন? তিনি বলেছিলেন যে বাংলাদেশের সবচাইতে যে প্রান্তিক মানুষটা, সেই মানুষটার কথা আমার মাথায় থাকে বাজেট করবার সময়। তো সেই জন্য এইবারকার বাজেট আমি দেখলাম দীর্ঘদিন পরে, আমার বন্ধু সহকর্মী আইনমন্ত্রী যেটা বলেছেন যে বাজেটের পরে, আমি 39 বছরের রাজনৈতিক কর্মী, আমরা দেখতাম যে বাজেটের পরে ব্যানার রেডি থাকতো, এক পক্ষ এই বাজেট গণবিরোধী মানি না, আর এক পক্ষে এই বাজেটকে স্বাগত জানায় গরিবের বাজেট বলে মিছিল করতো। আমরা বিএনপি দীর্ঘদিন ধরে সেইভাবে আমরা করিনি। বিগত কয়েক বছর আমি যতটুকু দেখেছি যে বাজেটকে আমরা পর্যালোচনা করেছি, বাজেটের ভিতর সত্যিকার অর্থেই কি কি মানুষের জন্য আছে আর কি কি মানুষের জন্য নাই, সেই বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তীতে মতামত দিয়েছি। আইনমন্ত্রী যেটা বলেছেন যে এবার মিছিল হয়নি, মিছিল হয়েছে, ব্যানারও রেডি ছিল। আমরা এখানে বাজেট শেষ হওয়ার পর আমি যতটুকু জানি যে আমাদের বিরোধী দলের বন্ধুরা সেই একই মিছিল করেছে। আমি মনে করি যে এই সংসদে অনেক তরুণ রাজনীতিবিদ, অনেক মেধাবী রাজনীতিবিদ যারা এসছেন, আধুনিক শিক্ষিত রাজনীতিবিদ এসছেন, আমরা সেই মানধাত্তার গতানুগতিক রাজনীতির বাইরে এসে সত্যিকার অর্থেই বাজেটের জন্য যেটা আমাদের বাস্তবতা, যেভাবে জনগণের জন্য করা আছে সেই বিষয়গুলো যদি বলেন এবং গণবিরোধী যদি কিছু থাকে সেটাও যদি বলেন, তাহলে আমরা উপকৃত হই। মাননীয় স্পিকার, আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমরা যখন বিগত রিজিমে জেলখানায় ছিলাম, ডিবির হেফাজতে ছিলাম, পুলিশের হেফাজতে ছিলাম, এক পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলেছিল, আপনারা তো বোকা, কি রাজনীতি করেন, জীবনেও ক্ষমতায় আসতে পারবেন না, আপনার নেত্রীও দেশে আসতে পারবে না, জেলখানায় মৃত্যুবরণ করবে, আপনার নেতাও কোনোদিন আসতে পারবে না, আর আপনার জেল হবে 1000 বছর, আমাকে বলেছিল। আমি বললাম কি কারণে ভাই? কয় দেখেন না, হাসিনা আমাদেরকে সব উজাড় করে দিয়ে দিছে, ক্ষমতা দিছে, অর্থ দিছে, বেতন দিছে, বোনাস দিছে, যা চাই তাই আমাদের দিয়েছে, স্বাধীন করে দিয়েছে, আমরা তারে ক্ষমতায় রেখে দিছি, আপনারা আমাদেরকে কি দিয়েছেন? এটা ঠিক যে বিএনপি যখনই ক্ষমতা এসেছে
শুধুমাত্র গুটি কয়েক লক্ষ মানুষের সুবিধার কথা মাথায় নিয়ে বিএনপি কখনো বাজেট করে নাই। বিএনপি সব সময় বাংলাদেশের প্রান্তিক মানুষের কথা চিন্তা করে তারা বাজেটের চিন্তা করেছে এবং সব সময় দিয়েছে। এই বাজেট সবচাইতে বড় কথা হলে এই বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে মাননীয় স্পিকার। যদি এই বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুলি, বোমা, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেডের জন্য বেশি বেশি বরাদ্দ থাকতো, তাহলে আমরা মনে করতাম যে বিরোধী দল দমন করবার ইন্টেনশন আছে। একটা ইন্ডিকেশন তো আছে। কতগুলো সামাজিক সুরক্ষা খাতে 1,43,000 কোটি টাকা, এটা শুধু বিএনপির মানুষের জন্য তো না মাননীয় স্পিকার। আমরা খেয়াল করলাম যে শিক্ষা খাতে বরাদ্দের মানেটা কি। আপনি খুব ইমিডিয়েট রেসপন্স কিন্তু বিএনপি পাবে না যে আগামী বছরই এত টাকা বরাদ্দের জন্য বিএনপি একটা বিরাট বেনিফিট পাবে, নট দ্যাট। এটার একটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট আছে। ধরেন আমাদের অর্থনীতি যদি ডিস্ট্রয় হয় আমরা সেটা রিকভার করতে পারি কোনো না কোনোভাবে। আমাদের গণতন্ত্র যদি ডিস্ট্রয় হয়ে যায় সেটা আমরা রেস্টোর করতে পারি কোনো না কোনোভাবে। কিন্তু আমার জাতি, আমার এডুকেশন যদি ধ্বংস হয়ে যায় সেটা তো আমরা রেস্টোর করতে পারি না। সেই জন্যে আমাদের এই শিক্ষা খুবই উদ্ভাবনী শক্তি এবং যে বরাদ্দ, এটা আমাদেরকে অভিভূত করেছে আমি বিশ্বাস করি।